আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব এসএসসি রসায়ন বিজ্ঞান চ্যাপ্টার 7 অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, যেটি থেকে প্রায় প্রত্যেক পরীক্ষাতেই মানে প্রত্যেক বছর এসএসসি কিছু কোশ্চেন থাকে, এবং তোমরা যদি মডেল কোশ্চেনগুলো দেখো দেখবা কোশ্চেন আছে এটা থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। টপিকসটি হচ্ছে কি, দেখো বোর্ডে অলরেডি লিখে রেখেছি, লা শাতিলের নীতি। এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি দেখার পর আশা করি এই টপিকসটির উপরে যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবা ইজিলি, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যায়। এখন লা শাতিলের যে নীতিটা, এইটা বোঝার আগে আমরা হোপফুলি এটা জানি যে সবাই আমরা রাসায়নিক বিক্রিয়া এই জিনিসটা জানি সবাই। তো এখন দেখো, সে ফর এক্সাম্পল ধরো এ এবং বি এইটা বিক্রিয়া করে ধরো সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে এ এবং বি এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট বা এরা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে প্রোডাক্ট বা উৎপাদ। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে, শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে। আবার আমরা কিছু কিছু বিক্রিয়া এটা দেখি যে, যেমন ধরো এরকম এরকম দেখি। এর মানে কি? এর মানে হলো এই যে বিক্রিয়ক এ বি বিক্রিয়া করে যেরকম সিডি হচ্ছে, এই এডি থেকে যে সিডি হচ্ছে, একই সময়ে সিডি আবার বিক্রিয়া করে এবি হচ্ছে। ওকে, তাহলে এই বিক্রিয়াটার একটা দুইমুখী গতি আছে, মানে দুই দিকেই হচ্ছে এটা যেতে পারে। বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে, আবার উৎপাদ থেকে বিক্রিয়া হচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া। উভমুখী কারণ দুই মুখেই তো তাদের হচ্ছে যে কি গতিবেগ আছে। এখন এই বিক্রিয়াটায় একদম শুরুর দিকে দেখো, এই উভমুখী বিক্রিয়াগুলোর শুরুর দিকে এবি থেকে সিডি হওয়ার হারটা বেশি থাকবে। এবি থেকে সিডি হওয়ার হারটা বেশি থাকবে, অর্থাৎ এবি থেকে সিডির দিকে যাওয়ার যে গতিটা এটা বেশি থাকবে শুরুতে। ওকে, এবং যতই সময় যাবে আস্তে আস্তে এটার গতিটা কমবে। অন্যদিকে যেটা হবে, সিডি থেকে এবি হওয়ার গতিটা শুরুতে একদম কম থাকবে, মানে জিরো থাকবে, তারপর আস্তে আস্তে এটা বাড়বে। বুঝে গেল? তার মানে এই দিকে এবি থেকে সিডি হওয়ার যে গতি, এবি থেকে সিডি হওয়ার গতিটা এরকম, এবি থেকে সিডি হওয়ার গতিটা কমবে। গতি কি হবে? আস্তে আস্তে নিচের দিকে যাবে। ওকে, অর্থাৎ সেক্ষেত্রে ধরো এই রকম যাবে, নিচের দিকে গেল। আর সিডি থেকে এবি, অর্থাৎ এখন আবার সিডি থেকে এবি হওয়ার এইটার গতিটা আসলে উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে। ধরো এইখানে আমরা যদি এখন একটা গ্রাফ চিন্তা করি এরকম, ঠিক আছে? এটাকে একটু সুন্দর করে আঁকি। আসলে কি হবে দেখো, এইটার এবি থেকে সিডি হওয়ার একদম শুরুর দিকে যেটা থাকবে, এর গতিটা অনেক বেশি থাকবে, কিন্তু আস্তে আস্তে এরকম হয়ে লাস্টে এরকম সোজা হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এবি থেকে সিডি হচ্ছে, এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে। সেই যে গতি তার লেখচিত্র দেখো, একদম শুরুতে হাই ছিল, তারপর আস্তে আস্তে কমছে, তারপরে এদিকে সোজা হয়ে গেছে। এই দিকটা হচ্ছে টাইম, আর এই দিকটা হচ্ছে বেগ। ওকে, আর একইভাবে সিরিজটা শুরুতে ছিল এখানে, তো এটা কি হয়েছে? আস্তে আস্তে বাড়ছে, বেড়ে একটা সময় এই যে একটু একটা সময় এই দুইটা কিন্তু একই সরলরেখায় চলছে। দেখো এটা একটু বাঁকা হয়েছে, একই সরলরেখায় চলছে। এইটা হলো সি প্লাস ডি থেকে কি হয়েছে? এবি হচ্ছে। দেখো তাহলে আমরা এইখানে এই রেখাটাতে মানে এই লেখচিত্র থেকে আমরা এটা দেখতে পারি যে সিডি থেকে এবি হওয়ার বেগটা প্রথমে একদম শুরুর দিকে কত ছিল? 0।
তারপর কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এরপর একটা সময় এসে বাড়ছেও না কমছেও না। একইভাবে এবি থেকে সিডি হওয়ার এই যে বেগটা প্রথম দিকে অনেক হাই ছিল, তারপর আস্তে আস্তে কমতে কমতে একটা সময় এসে বাড়ছে না কমছে, এবং একটা সময় এসে দেখলাম এই দুইটা বেগ সমান হয়ে গেছে, তাই না? ধরো এইদিকে যদি এইরকম বেগের ইয়া থাকে 2 4 6 8, ধরো মনে করো এই জায়গাটার মান হচ্ছে 10, তার মানে এই জায়গায় এসে কিন্তু দুইটারই মান 10 হয়ে গেছে। এই জায়গায় এসে এবি থেকে সিডি হওয়ার যে বেগটা সেটাও যতটুকু যেই মান, এবং সিডি থেকে এবি হওয়ার বেগটাও সেই একই মান। তাহলে এই অবস্থায় এই উভমুখী বিক্রিয়াটার দুই দিকের গতিবেগ একই। এই অবস্থাটাকে বলা হয় উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। বুঝে গেল? তার মানে আমরা উভমুখী বিক্রিয়া যেটা দেখতে পারি, প্রথমে বিক্রিয়ক থেকে উৎপাদ যখন হয় তখন বেগটা অনেক বেশি থাকে, বাট আস্তে আস্তে কমতে থাকে। এরপরে যেটা দেখতে পারি যে উৎপাদ থেকে বিক্রিয় হওয়ার বেগটা প্রথমে কম থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, এবং এরা একটা সময় গিয়ে দুই দিকের বেগ সমান হয়ে যায়। এবি থেকে সিডি হওয়ার বেগ যা হবে, সিডি থেকে এবি হওয়ার বেগ তাই হবে। এই অবস্থাকে বলা হয় উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। লা-শাতিলের নীতি এটা উভমুখী বিক্রিয়া লাগবে এবং সাম্যাবস্থা লাগবে, এই দুইটা কন্ডিশন লাগবে, তারপরে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে? 1 নম্বর লাগবে উভমুখী বিক্রিয়া, 2 নম্বর লাগবে সাম্যাবস্থায় থাকতে হবে। সাম্যাবস্থা মানে কি? উভমুখী বিক্রিয়ার পশ্চাৎ দিকের বেগ এবং হচ্ছে সামনের দিকের বেগ, মানে সম্মুখ দিকের বেগ, এরা সমান হবে। আশা করি এটুকু বোঝা গেছে। এইটুকু যদি বোঝা যায় তাহলে আমরা এখন হচ্ছে যে দেখি যে লা-শাতিলের যে নীতিটা আছে এই বিক্রিয়ার উপরে সেটা দেখি। দেখো, ধরো এই বিক্রিয়াটা তো এখন সাম্যাবস্থায় আছে, মনে করো এটা কি আছে? সাম্যাবস্থায়। এখন বাইরে থেকে যদি দেখি কোনো ডিস্টার্ব না করা হয়, এটা সবসময় সাম্যাবস্থায় থাকবে। বুঝা গেল? সাম্যাবস্থায় থাকবে। এখন বাইরে থেকে ডিস্টার্ব মানে কি? ধরো 1 নাম্বার তাপ, ওকে, 2 নাম্বার চাপ, 3 নাম্বার ঘনমাত্রা। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস যদি আমরা এই বিক্রিয়ায় আমরা বাইরে থেকে এই তিনটা জিনিস যদি দেই কিংবা এখান থেকে নিয়ে নেই, মনে করো একটা বিক্রিয়া হচ্ছে, সে সাম্যাবস্থায়, সেখানে বাইরে থেকে কিছু তাপ দেওয়া অথবা সেখান থেকে তাপ নিয়ে নেওয়া, চাপ দেওয়া বা ঘনমাত্রার পরিবর্তন করা, এই তিনটা যখনই করা হয়, এই বিক্রিয়াটা, ধরো তুমি বাইরে থেকে তাপ দিলা, মনে করো বাইরে থেকে তাপ দিলা, এটা একটা সাম্যাবস্থায় একটা বিক্রিয়া আছে। যখনই তাপ দেওয়া হবে এই বিক্রিয়াটা এই তাপটা কমানোর জন্য ও যে সাম্যাবস্থায় ছিল সেটা থাকবে না, যে কোনো একদিকের গতিবেগ বেড়ে যাবে, বেড়ে গিয়ে এই তাপটা যখন আবার কমবে, মানে এখন যে অবস্থা আছে সেই এই তাপটা যে আমরা বেশি দিচ্ছি, অতিরিক্ত দিচ্ছি, এই তাপটা যতক্ষণে না আবার ব্যালেন্স হবে ততক্ষণে যে কোনো একদিক গতিবেগ বেড়ে যাবে, তারপরে আবার এটার গতি কি হবে? আবার সাম্যাবস্থায় চলে আসবে। চাপ, ঘনমাত্রা এগুলোরও একই ব্যাপার। এখন আমরা দেখি যে আসলে কোনটায় কোন দিকে গতি প্রাপ্ত হয়, সামনের দিকে হয় নাকি পিছনের দিকে হয়, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। ঠিক আছে? এটা একটু মুছে দেই। দেখো, নাইট্রোজেন এবং হচ্ছে এইচ, এই দুইটা বিক্রিয়া করে NH3 উৎপন্ন করে এবং সেই সাথে তাপ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? 92 কিলোজুল তাপ উৎপন্ন করে। ওকে, এটাকে একটু সমতা করে দেই। এখানে হচ্ছে নাইট্রোজেন আছে, এখানে কয়টা? 2টা। এখানে আছে কয়টা? 1টা। তাহলে এখানে একটা 2 করে দিলাম, তাহলে এখানে হাইড্রোজেন 6টা হয়ে গেছে, এখানে একটা 3 দিতে হবে। ওকে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতের একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা উপমুখী বিক্রিয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া। কোন তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি বাহির থেকে এইটার সিস্টেমে আরো তাপ দেই, আরো যদি তাপ অ্যাড করি, এটা এমনিতেই হচ্ছে এই দুইটা যখন বিক্রিয়া করে, এইটা উৎপন্ন হয়, সাথে
আবার কিছু তাপ উৎপন্ন হয়, তাই না? এখন এটা যদি বাইরে থেকে তাপ দেওয়া হয়, আচ্ছা এই পাশে একটু খেয়াল করো তো, এইটা আর এইটা মানে কি এই অ্যামোনিয়ার সাথে এই তাপটা যুক্ত হয়ে কিন্তু আবার পিছনের দিকে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, তাই না? ঠিক কি না? তাহলে এই বিক্রিয়ায় অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় যখন আমরা বাইরে থেকে তাপ দেই, সেই বিক্রিয়াটা পিছনের দিকে গতিবেগ প্রাপ্ত হয় এবং যতক্ষণ না পর্যন্ত এই তাপটা কি করে রিডিউস হয়, কমবে, ব্যালেন্স হবে, ততক্ষণ পর্যন্ত এই দিকে গতিবেগটা বেশি থাকবে এবং একটা পর্যায়ে যখন আবার তাপ আগের মতো হবে তখন এরা আবার সাম্যাবস্থায় থাকবে। বুঝা গেছে? আশা করি এটা বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম 1 নম্বর, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপ দেওয়া হয় বাইরে থেকে তাহলে বিক্রিয়া পিছনের দিকে যাবে। এরপরে আমরা একটা তাপহারী বিক্রিয়া দেখি, নাইট্রোজেন এটাকে নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেন এই দুইটা বিক্রিয়া করি। এটা এখানে হচ্ছে 180 কিলোজুল তাপ দিতে হবে, তাহলে আমাদের এখান থেকে নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন হবে। ওকে, তাহলে এই বিক্রিয়াটা দেখো, এটা একটা তাপহারী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়া মানে কি তাপ বাইরে থেকে দিতে হয় বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য, আর এখানে উল্টা এই বিক্রিয়াটা যখন হয় উল্টা তাপ উৎপন্ন হয় আর এখানে বাইরে থেকে দিতে হচ্ছে। আচ্ছা, তাহলে এই বিক্রিয়ায় যদি বাইরে থেকে তাপ দেওয়া হয়, এই বিক্রিয়ায় যদি বাইরে থেকে তাপ দেওয়া হয়, তুমি দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন যখন বিক্রিয়া করছে এর সাথে আবার তাপ যখন দেওয়া হচ্ছে সেইটা মিলেই মানে এইটার সাথে এইটাকে বিক্রিয়া করানোর জন্যই তাপ প্রয়োজন হচ্ছে। যখন তুমি তাপ দিবা তাহলে এই বিক্রিয়াটা সামনের দিকে গতিবেগ প্রাপ্ত হবে। ওকে, বোঝা যায়? তাহলে আমরা যেটা দেখতে পারি বা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে তাপোৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা বাইরে থেকে তাপ দেওয়া হয় তাহলে বিক্রিয়া পিছনের দিকে যাবে, তাপহারী বিক্রিয়ায় তাপ দিলে বিক্রিয়া সামনের দিকে যাবে। ওকে, এইটাকে কিন্তু চাইলে এভাবে না লিখে এভাবে লেখা যাবে। ধরো এইটাকে আমি বাদ দিয়ে মনে করো ডেল এইচ ইকুয়াল টু -92 কিলো জুল। আর এটা কি হবে তাহলে? এটা এখানে না দিয়ে এইটা হবে প্লাস, এটা দুইভাবেই দেওয়া যাবে। ডেল এইচ এর মান কি হবে? প্লাস 180 কিলো জুল। দুইভাবেও লেখা যায়, এভাবেও লেখা, অনেকে এভাবে লেখা দেখতে পারো, একই বিষয়। আচ্ছা, এটার বোধহয় কিছু অংশ কেটে গেছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে, তো একই বিষয়। তাহলে এইটা গেল তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ায় তাপের প্রভাব। তাপের প্রভাবে যেটা হয় অর্থাৎ বিক্রিয়া কোন দিকে গতিবেগ প্রাপ্ত হয়। যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে তাপ দিলে সেইখানে বিক্রিয়া পিছনের দিকে গতিবেগ প্রাপ্ত হয় এবং এটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আবার সাম্যাবস্থায় আসবে। আর যদি তাপহারী বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়ার সামনের দিকে গতিবেগ প্রাপ্ত হবে যতক্ষণ না পর্যন্ত সে আবার আগের সাম্যাবস্থায় আসবে। এটা গেল তাপের বিষয়। পরে চাপের বিষয় আসি, এটা একটু মুছে দেই। দেখো, আমরা আগের বিক্রিয়াটা আমরা আবার একটু লিখি। নাইট্রোজেন এটা হচ্ছে গ্যাস, প্লাস হচ্ছে H2 এটা হচ্ছে গ্যাস। এইটা থেকে আচ্ছা এই বিক্রিয়াটা একটু পিছনের দিকে লিখি। আসলে নাইট্রোজেন গ্যাস প্লাস হচ্ছে হাইড্রোজেন, এটাও হচ্ছে গ্যাস, এখান থেকে উৎপন্ন হবে NH3, এটাও গ্যাস। ওকে, সমতা করে ফেলি। এইখানে নাইট্রোজেন আছে দুইটা, এখানে 2 আর এখানে 3। ওকে, এখন দেখো এইখানে আমরা এবার হিসাব করব চাপের প্রভাবটা, চাপের প্রভাব। ওকে, এখানে আমরা চাপটা দেখতেছি। এই বিক্রিয়ায় চাপ দিলে কি হবে সেটা আমরা দেখব। ওকে, তো চাপের প্রভাবটা উভমুখী বিক্রিয়া লাগবে, এটা আমরা দেখছি, এবং সাম্যাবস্থা লাগবে। আর চাপ যখন আসবে তখন এখানে আরেকটা জিনিস আসবে, আরেকটা ব্যাপার হলো যে যতগুলো বিক্রিয়ক থাকবে এবং উৎপাদ থাকবে তারা সবাই যেন গ্যাসীয় হয়। তাদের সবার কি হইতে হবে? গ্যাসই হইতে হবে, এবং উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা ভিন্ন হতে হবে, একই হওয়া যাবে না। ওকে, যেমন দেখো নাইট্রোজেন গ্যাসীয়, হাইড্রোজেন গ্যাসীয়, এবং যে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া এটাও হচ্ছে গ্যাসীয়। এখন আমরা দুই পাশে মোল সংখ্যা হিসেব করি। দেখো এই পাশে মোল সংখ্যা কত আছে? এই পাশে কিন্তু মোল সংখ্যা আছে 1 মোল নাইট্রোজেন, এখানে আছে 3 মোল হাইড্রোজেন, আর ওই পাশে হচ্ছে 2 মোল অ্যামোনিয়া।
এপাশে কত 2 মোল হচ্ছে অ্যামোনিয়া। তাহলে মোল সংখ্যা এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 2। তাহলে এখন যদি এটাতে চাপ দেয়া হয়, এটাতে যদি চাপ দেয়া হয়, যেই দিকে মোল সংখ্যা কম সেই দিকে গতিবেগ প্রাপ্ত হবে। এটা ইজি, চ্যাপ্টারটা খুবই সহজ, চ্যাপ্টারটা সহজ। যেদিকে মোল সংখ্যা কম সেই দিকে গতিবেগ প্রাপ্ত হবে। আশা করি এটা বোঝা গেছে। এরপরে আমরা সর্বশেষ যে ঘনমাত্রাটা আছে, ঘনমাত্রাটা একটু বুঝে ফেলি। ঘনমাত্রাটা মনে করো এই, আবার আমরা একটু এবি দিয়ে বুঝি। মনে করো a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। মনে করো তুমি এই পাশে যে কোনো একটার ঘনমাত্রা বাড়াই দিলা, মনে করো এখানে আরো কিছু পরিমাণ এ দিলা, ঠিক আছে, এখানে কিছু এ আরো দিলা, তাহলে বিক্রিয়া এই দিকে গতিবেগ প্রাপ্ত হবে। কিংবা বি দিলা, তাহলেও বিক্রিয়া কি হবে, এই দিকে গতিবেগ প্রাপ্ত হবে। কারণ তুমি যখনই এ বি দিবা এইগুলোর ঘনমাত্রা বাড়বে, এ দিলে এর ঘনমাত্রা বাড়বে, বি দিলে বি এর ঘনমাত্রা বাড়বে, তখন বিক্রিয়ার সামনের দিকে গতিবেগ প্রাপ্ত হবে। যদি তুমি এই দুইটায় বাড়াও, যদি তুমি সিতে মনে করো CR2 দিলা, তাহলে বিক্রিয়া এই দিকে গতিবেগ প্রাপ্ত হবে পিছনের দিকে। যদি তুমি ডি বাড়াও তাহলে বিক্রিয়া পিছনের দিকে গতিবেগ প্রাপ্ত হবে। ঘনমাত্রাটা খুবই ইজি, সহজ। তাপেরটা একটু প্রবলেম, মানে প্রবলেম বলতে তাপেরটা হচ্ছে দুই ধরনের ব্যাপার, একটা তাপ উৎপাদী, একটা তাপ হারি। এই জন্য সেটাকে দুই ভাবে শিখতে হচ্ছে আমাদেরকে। কারণ সেখানে তাপ উৎপাদী হলে তাপ দিলে হচ্ছে একদিকে যাবে, তাপ হারি হলে তাপ দিকে আরেক দিকে যাবে। চাপের ব্যাপারটার ক্ষেত্রে আমাদের হিসাব রাখতে হবে যে মোল সংখ্যা ভিন্ন হতে হবে উৎপাদ এবং বিক্রিয়কের, এবং সবাইকে গ্যাসীয় হতে হবে। তাহলে যেই দিকে আমাদের মোল সংখ্যা কম থাকবে সেই দিকে বিক্রিয়াটার গতিবেগ প্রাপ্ত হবে। আর ঘনমাত্রার ক্ষেত্রে আমরা যেই দিকে বাড়াবো ঠিক তার উল্টা দিকে কি হবে, আমরা যেই দিকে ঘনমাত্রা বাড়াবো, যদি আমরা বিক্রিয়কের দিকে ঘনমাত্রা বাড়াই তাহলে এটা উৎপাদের দিকে গতিবেগ প্রাপ্ত হবে। যদি আমরা উৎপাদে ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়কের দিকে ঘনমাত্রা গতিবেগ প্রাপ্ত হবে। তো আশা করি এটা বোঝা গেছে, ইজি জিনিস, কঠিন কেমন কিছুই না। যদি কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হয় বা আরো ভালোভাবে বোঝানো যেতে পারে বলে মনে হয়, তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানাও। ইনশাআল্লাহ আগামীতে আরো ইনশাআল্লাহ ইমপ্রুভ করবো। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।